গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন এইচ.জি. ওয়েলসের গল্প ডক্টর মরোর দ্বীপ, দ্য আইল্যান্ড অব ডক্টর মরো। আজ চতুর্থ পর্ব। ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। মরোর কথাগুলো ঘুরপাক খাচ্ছে মনের ভেতর। ঘুম ভাঙার পর থেকেই নামলাম আমার দোলনা বিছানা থেকে, গিয়ে দেখে এলাম ঠিকমতো বন্ধ আছে কিনা বাইরের দিকের দরজাটা। জানালার শিকগুলো দেখলাম, এরপর না, ভাঙার চেষ্টা কেউ করেনি। দরজায় টোকা পড়ল এমন সময় শুনলাম জড়ানো উচ্চারণে কি যেন বলছে মলিং। একটা রিভলভার ঢোকালাম পকেটে, হাত বের না করে ধরে রাখলাম অস্ত্রটা, তারপর খুলে দিলাম দরজাটা। গুড মর্নিং স্যার, বলল মলিং। দ্বীপের চিরাচরিত নিয়ম অনুযায়ী শাকসবজির নাস্তা নিয়ে এসেছে সে, সঙ্গে খরগোশের মাংস আছে। তবে দেখেই বুঝতে পারছি মাংসের রান্নাটা ভালো হয়নি। ওর পেছন পেছন ঢুকল মন্টেগোমারি। চঞ্চল দৃষ্টিতে সে এদিক ওদিক তাকাচ্ছে। আমার একটা হাত যে পকেটে ঢুকানো, সেটা দেখতে ওর সময় লাগল না। বাঁকা হাসল সে। পোমাটাকে কাটাছেঁড়া করা শেষ মরর। ক্ষত শুকানোর জন্য ফেলে রেখেছেন, মানে তেমন কোনো কাজ নেই তার। কিন্তু তারপরেও আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করলেন না তিনি। মানুষটা আসলে একা থাকতেই পছন্দ করেন। পশু মানবদের জীবনাচরণ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পাওয়ার জন্য এটা সেটা জিজ্ঞেস করতে লাগলাম মন্টেগোমারিকে। আসলে জানতে চাইছি অন্য একটা ব্যাপার, মরো আর মন্টেগোমারির উপর হামলা করছে না কেন ওরা এখনো? নিজেদের মধ্যেই বা মারামারি কাটাকাটি করা থেকে বিরত আছে কেন? মন্টেগোমারি বলল, পশু মানবদের চিন্তাভাবনা নাকি সীমিত পর্যায়ে রয়ে গেছে এখনো। বুদ্ধিমত্তা বাড়ানো হয়েছে ওদের, তারপরও পশু প্রবৃত্তি জেগে উঠতে পারে যে কোনো সময়। ওদের মনে নির্দিষ্ট কিছু ধ্যান ধারণা ভরে দিয়েছেন মরো, কিন্তু এর ফলে বিকশিত না হয়ে সীমিত হয়ে গেছে ওদের কল্পনা শক্তি। হিপনোটিজমের মাধ্যমে ওদেরকে শেখানো হয়েছে কি কি কাজ করা যাবে না। সুবোধ বালকের মতো সব মেনে নিয়েছে ওরাও। আইন নামের যেসব নিয়ম মানে ওরা, সেটা আসলে না মানার সমান। কারণ এর ফলে ওদের দুর্দমনীয় পশু প্রবৃত্তি তিরোহিত হয়নি। হয়তো প্রতিদিন ওই আইন আবৃত্তি করে ওরা, আবার প্রতিদিনই ভাঙে। ওরা যেন রক্তের স্বাদ না নেয়, সেজন্য চিন্তার শেষ নেই মরো আর মন্টেগোমারির। কিন্তু মন্টেগোমারি নিজেই বলল, বিড়াল জাতীয় প্রাণী থেকে যে পশু মানবদের বানানো হয়েছে, তাদের ক্ষেত্রে রাতের বেলায় দুর্বল হয়ে যায় ওই আইন। মানে রক্তের স্বাদ না নিলেও ওদের ভেতরের পশুটা জেগে ওঠে। দিনের বেলায় যে দুঃসাহসিক কাজ কল্পনাও করতে পারে না, সেটা করে ফেলার জন্য অস্থির হয়ে ওঠে রাতে। মনে পড়ে গেল চিতাবাঘ মানবের কথা। যেদিন এসেছিলাম এই দ্বীপে, সে রাতেই আমাকে ধাওয়া করেছিল জন্তুটা। তারপর কি হলো বলার আগে এই দ্বীপ আর দ্বীপবাসীদের সংক্ষিপ্ত বর্ণনা দেয়া দরকার। এই কদিন এখানে সেখানে ছোটাছুটি করে জানতে পেরেছি অনেক কিছু। দ্বীপটা বিষম আকৃতির, সমুদ্র সমতল থেকে খুব বেশি উঁচু নয়, আয়তনে 7 কি 8 বর্গমাইলের মতো হবে। উৎপত্তিগত দিক দিয়ে আগ্নেয়, 3 দিকে প্রবাল পাহাড়ের বিস্তার। উত্তর প্রান্তের মাটিতে কিছু ফাটল আছে, ধোঁয়া বের হয় সেগুলোর মধ্য দিয়ে মাঝে মাঝে। একটা উষ্ণ প্রস্রবণও আছে সেদিকে। কখনো কখনো অনুভূত হয় মৃদু ভূমিকম্প, কখনো আবার চূড়ার মতো মোচাকার ধোঁয়া ভেঙে যায় বাষ্পের আকস্মিক উদ্গারে। ছোট ছোট কিম্ভূত জন্তুগুলোকে বাদ দিয়ে মরর বানানো পশু মানবদের সংখ্যা 60-এর মতো হবে। সব মিলিয়ে 120টার মতো পশু মানব বানিয়েছেন তিনি এই পর্যন্ত। অর্ধেকের মতো মারা গেছে, কোনো কোনোটাকে হত্যা করতে হয়েছে। বাচ্চা জন্ম দেয় পশু মানবীরা, কিন্তু বেশিরভাগ বাচ্চাই বাঁচে না। বাচ্চাগুলোকে নিয়ে এসে মানুষ বানানোর চেষ্টা করেন মরো, কারণ মানুষের মতো আকৃতি বা আচরণ কোনোটাই পায় না ওরা বাবা মার কাছ থেকে। পশু মানবদের চেয়ে সংখ্যায় কম পশু মানবীরা। আইন অনুযায়ী এক বিবাহের নিয়ম চালু থাকলেও অনেক পশু মানবের গোপন কাম যন্ত্রণার জন্য দায়ী ওরাই। শরীরের দৈর্ঘ্য আর পায়ের অসামঞ্জস্যই পশু মানবদের সবচেয়ে বড় ত্রুটি বোধ হয়। তবে দেখতে দেখতে সয়ে গেল ব্যাপারটা। এমনকি একসময় নিজের লম্বা উরু দুটোই বেঢপ লাগতে শুরু করলো আমার কাছে। আরেকটা ব্যাপার খেয়াল করলাম, হাঁটা বা বসার সময় সামনের দিকে ঝুঁকে থাকে ওদের মাথা। মেরুদণ্ডটাও কেমন যেন বাঁকা, ঠিক মেলে না মানুষের মেরুদণ্ডের সঙ্গে।
এমনকি বানর মানবেরও একই সমস্যা। ওদের বেশিরভাগেরই কাঁধ বিশ্রী রকম উঁচু, প্রথম দেখায় কুঁজো বলে মনে হয়। খাটো খাটো হাত সবার, দুর্বল ভঙ্গিতে ঝোলে শরীরের দুপাশে, কারো কারো শরীরে আবার বড় বড় লোম। আকৃতিগত দিক দিয়ে মোটামুটি সবাইকে কম বেশি প্রোগনেইথাস বলা যায়। বিকৃত কান সবার, নাক বড় আর স্ফীত, চুল ছোট ছোট আর খাড়া খাড়া। কারো চোখ অদ্ভুত রঙের, কারো চোখ আবার অদ্ভুতভাবে স্থাপিত। বকবক করার সময় বোকার মতো দাঁত দেখায় বানর মানব। এছাড়া কারো মুখে হাসি দেখিনি কখনো। প্রত্যেকের মাথা নিজ নিজ প্রজাতির বৈশিষ্ট্য বহন করে। মানুষের আকৃতি পাওয়া সত্ত্বেও চেনা যায় কে চিতাবাঘ, ষাঁড় বা শুয়োর ছিল আগে। এক একজনের কণ্ঠ এক এক রকম। খুব কম সংখ্যকেরই হাতে 10টা আঙুল আছে, আর প্রায় সবার হাতেই আছে সংবেদনশীলতাহীন বিশ্রী নখ। সবচেয়ে ভয়ঙ্কর দুই পশুমানব হচ্ছে আমাকে ধাওয়া করা চিতাবাঘ মানব আর হায়েনা শুয়োর মিলিয়ে বানানো একটা জন্তু। দ্বীপে আসার সময় নৌকায় দেখেছিলাম যে 3 জনকে, ওরা আকারে ওই দুজনের চেয়েও বড়, ষাঁড় থেকে বানানো। এরপর আছে রূপালী লোমের আইন পাঠক, মলিং এবং বানর আর ছাগল থেকে বানানো আধা মানুষ আধা পশুর মতো দেখতে একটি জন্তু। 3টা শূকর মানব আর একটা শূকর মানবীয় আছে। আরও আছে মাদি ঘোড়া আর গন্ডার থেকে বানানো একটা জন্তু। অন্যান্য কিছু মাদি জন্তু যেগুলো কিভাবে বানিয়েছে মরো জানি না। নেকড়ের মতো কিছু জন্তু, ভালুক, ষাঁড়ের একটা সংকর, সেন্ট বার্নার্ড কুকুর থেকে বানানো একটা মানুষও দেখেছি। আর বানর মানবের কথা তো আগেই বলেছি। শিয়াল ও ভালুক থেকে বানানো একটি মাদি জন্তু আছে। ওটার বয়স যেমন প্রচুর, গায়েও তেমন বদগন্ধ। শুনেছি পশু মানবদের জন্য যে আইন প্রচলিত, এই মাদিটা নাকি সেই আইনের একনিষ্ঠ উপাসক। হরেক রঙের চিত্র বিচিত্র ছোট ছোট কিছু জন্তু আছে। শ্লথ মানব ওদের অন্তর্ভুক্ত। এদিকে দেখলেই খুব ভয় লাগত প্রথম প্রথম। মনে হতো এখনো পশুই রয়ে গেছে ওরা। আস্তে আস্তে কিছুটা ধাতস্থ হলাম। তাছাড়া ওদের প্রতি মন্টেগোমারির মনোভাব দেখেও কিছুটা প্রভাবান্বিত হয়েছিলাম। সে এত লম্বা একটা সময় ধরে ওদের সঙ্গে আছে যে ওদেরকে মানুষ ছাড়া অন্য কিছু বলে মনেই করে না বোধহয়। মাঝে মাঝে মনে হয় আমার লন্ডনের কথা হয়তো ভুলেই গেছে সে। মরর এজেন্ট মানে জনৈক পশু ব্যবসায়ীর সঙ্গে লেনদেন করার জন্য বছরে 1 কি 2 বার সে আফ্রিকায় যায়। একবার আমাকে বলল, জন্তু জানোয়ার নিয়ে কারবার করতে করতে নাকি আসল মানুষ দেখলে অস্বাভাবিক লাগে ওর কাছে। পশু মানবদের প্রথম দেখার পর যেমনটা লেগেছিল আমার কাছে, কারণটা জিজ্ঞেস করাই বলল, মানুষের পা দুটো নাকি কেমন লম্বা লম্বা, মুখ চ্যাপটা, কপাল উন্নত, পশুদের সঙ্গে একেবারেই মেলে না। তাছাড়া বেশিরভাগ লোকই নাকি সন্দেহপ্রবণ, বিপজ্জনক, আর ওদের মনে দয়ামায়া বলে কিছু নেই। এসব কারণে মানুষদের সে একেবারেই পছন্দ করে না। তবে আমার দুরাবস্থা দেখে করুণা হয়েছিল বলে আমাকেও বাঁচিয়েছিল। এইসব রূপান্তরিত জন্তুর প্রতি ওর গোপন একটা দরদ আছে মনে হয়। তবে ব্যাপারটা প্রথমে লুকানোর চেষ্টা করেছিল আমার কাছ থেকে। মলিং, মন্টেগোমারির চাকর, আমার দেখা প্রথম পশু মানব। অন্যদের সঙ্গে থাকে না। মরের এই গবেষণাগারের সীমানার বাইরে ছোট্ট একটা ঘরে থাকে সে। বুদ্ধির দিক দিয়ে বানর মানবের প্রায় সমান সে, তবে কথা শুনে অনেক বেশি। অন্য সব পশু মানবদের চেয়ে ওর আদলটাই মানুষের সঙ্গে মেলে বেশি। ওকে রান্না করা শিখিয়েছে মন্টেগোমারি, গৃহস্থালির টুকটাক কাজ করতেও শিখিয়েছে। মরর জটিল এক সৃষ্টি এই মলিং। প্রথমে ছিল একটা ভালুক, কাটা ছেঁড়ার সময় কুকুর আর ষাঁড়ের মিশ্রণে বর্তমান আকৃতিটা পেয়েছে। দেখলেই বোঝা যায় অনেক সময় আর যত্ন নিয়ে ওকে বানিয়েছেন মরো। মন্টেগোমারিকে খুব মানে সে। কখনো ওর পিঠ চাপড়ে দেয় মন্টেগোমারি, আবার কখনো ঠাট্টা তামাশা করে ওর সঙ্গে, কখনো আবার অদ্ভুত অদ্ভুত সব নামে ডাকে। মনিবের কাছ থেকে এ ধরনের ব্যবহার পেয়ে যার পর নাই খুশি হয় মলিং। আবার যখন গলা পর্যন্ত হুইস্কি গেলার পর হুঁশ হারিয়ে ফেলে মন্টেগোমারি, তখন যাচ্ছে তাই ব্যবহার করে ওর সঙ্গে। কখনো লাথি মারে, কখনো ধরে ধরে পেটায়, আবার কখনো ওর দিকে ছুঁড়ে মারে পাথর বা জ্বলন্ত দেয়াশলাই। কিন্তু যে ধরনের ব্যবহারই পাক না কেন, মন্টেগোমারিকে খুব ভালোবাসে মলিং। ওর সঙ্গে থাকতে পারলে আর কিছু চায় না। একসঙ্গে ব্রেকফাস্ট করার পর আমাকে নিয়ে ঘুরতে বের হলো মন্টেগোমারি। উদ্দেশ্য দ্বীপের উত্তর দিকে যাব। মাটির যেসব ফাটল দিয়ে ধোঁয়া বের হয় সেগুলো দেখব। গরম পানির ঝর্ণাটার উৎস দেখারও ইচ্ছে আছে। আমাদের দুজনের সঙ্গে আছে চাবুক আর গুলি ভরা রিভলভার।
পাতায় ছাওয়া একটা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি আমরা। হঠাৎ শুনতে পেলাম একটা খরগোশের আর্ত চিৎকার। থমকে দাঁড়িয়ে কান পাতলাম, কিন্তু আর কিছু শুনতে পেলাম না। এগিয়ে চললাম। একসময় ভুলে গেলাম ব্যাপারটা। লম্বা পাওয়ালা এক জাতের গোলাপি প্রাণী দেখালো আমাকে মন্টেগোমারি। ঝোপঝাড়ের ভেতর লাফালাফি করছে ওগুলো। মন্টেগোমারি বলল, পশুমানবরা যেসব বাচ্চার জন্ম দেয় সেসব থেকে এগুলো বানিয়েছেন ডক্টর মরো। ভবিষ্যতে মাংসের প্রয়োজন হলে এদের কাজে লাগানোর ইচ্ছে ছিল তার, কিন্তু এই প্রাণীগুলো নাকি নিজেদের বাচ্চাদের মেরে খেয়ে ফেলে, তাই ইচ্ছেটা বাদ দিতে হয়েছে তাকে। আগেও দেখেছি আমি এই প্রাণীগুলোকে। যে রাতে চিতাবাঘ মানবের ধাওয়া খেলাম সে রাতে একবার, আরেকবার মরর ধাওয়া খাওয়ার সময়। হঠাৎ করে আমাদের সামনে পড়ে গেল সেরকম একটা প্রাণী। আমাদের দেখে লাফিয়ে সরে যাওয়ার চেষ্টা করল প্রাণীটা, কিন্তু কপাল খারাপ ওটার। ঝড়ের কারণে শিকড়সহ উপড়ে পড়েছিল একটা গাছ। গভীর গর্ত তৈরি হয়েছিল সে জায়গায়। তাড়াহুড়ো করতে গিয়ে ওই গর্তে পড়ল সেটা। বের হয়ে আসার আগেই গিয়ে ধরলাম ওকে। ধরা পড়া বিড়ালের মতো পা ছুটতে লাগলো প্রাণীটা। পেছনের পা দিয়ে আঁচড়ে দেবার চেষ্টা করল, কামড় বসাল একবার, কিন্তু ওটার দাঁতগুলো এত দুর্বল যে মনে হলো চিমটি কেটেছে কেউ। চলতি পথে আরেকটা ব্যাপার চোখে পড়ল। ফালি ফালি করে চিরে ফেলেছে কেউ একটা গাছের কাণ্ডের বাকল। আমাকে ডেকে ব্যাপারটা দেখিয়ে মন্টেগোমারি বলল, আছড়ে গাছের ছাল তোলা যাবে না, এটাই আইন, কিন্তু ওরা দেখি খুব একটা পরোয়া করছে না আইনটার। এগিয়ে চললাম আমরা। বানর আর ছাগল থেকে বানানো আধা মানুষ আধা পশুর মতো দেখতে জন্তুটা আর বানর মানবের সঙ্গে দেখা হলো কিছুক্ষণ পর। মটরশুটির মতো কিছু একটা হাতে নিয়ে এক নাগাড়ে কামড়াচ্ছে প্রথম জন্তুটা। মন্টেগোমারিকে দেখে স্যালুট করে বানর মানব বলল, চাবুকওয়ালা দ্বিতীয় প্রভু দীর্ঘজীবী হন। চাবুকওয়ালা আরও একজন আছেন এখন, বলল মন্টেগোমারি, কথাটা মনে রেখো। তাকে কি বানানো হয়নি? জিজ্ঞেস করল বানর মানব। তিনি বলেছিলেন তাকে বানানো হয়েছে। কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকালো অন্য জন্তুটা। চাবুকওয়ালা ৩ নম্বর প্রভুকে তো দেখি কাঁদতে কাঁদতে সমুদ্রের দিকে যায়, আর তার মুখটাও যেমন সরু তেমন সাদা, তার হাতের চাবুকটাও যেমন সরু তেমন লম্বা, বলল মন্টেগোমারি। অন্য জন্তুটা বলল, গতকাল দেখলাম তার শরীর থেকে রক্ত পড়ছে আর তিনি কাঁদছেন। আমাদের শরীর থেকে কখনো রক্ত পড়ে না, আর আমরা কাঁদিও না। আমাদের আসল প্রভুর শরীর থেকেও রক্ত পড়ে না, তাকেও কখনো কাঁদতে দেখিনি। বেশি কথা বলিস না, রেগে গেল মন্টেগোমারি, নইলে তোর শরীর থেকেও রক্ত পড়তে শুরু করবে, তখন কান্না কাকে বলে বুঝবি। বানর মানব মুখ খুলল এবার। ৩ নম্বর প্রভুর হাতে দেখি 5টা করে আঙুল, তিনি আসলে আমার মতো 5 আঙুলের মানুষ। চলে আসুন প্রেন্ডিক, আমার হাত ধরে টানল মন্টেগোমারি। হাঁটতে শুরু করলাম আমরা। বানর মানব আর অন্য জন্তুটা দাঁড়িয়ে থাকলো আগের জায়গায়, বকবক করতে লাগলো নিজেদের মধ্যে। ফেরার সময় দেখি একটা খরগোশ মরে পড়ে আছে মাটিতে। কে বা কারা যেন ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে হতভাগা জন্তুটার লাল শরীর। স্পষ্ট দেখা যাচ্ছে পাঁজরের সাদা হাড়। মেরুদণ্ডেও যে কামড় বসানো হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দেখা মাত্র থমকে দাঁড়িয়ে গেল মন্টেগোমারি। অস্ফুট স্বরে একবার মাত্র হায় বলেই ঝুঁকে পড়ল খরগোশটার উপর। ভালো মতো দেখার জন্য হাতে তুলে নিল কয়েকটা ভাঙা কশেরোকা। বলল, এর মানে কি? আপনাদের কোনো মাংসাশী প্রাণীর বোধে মনে পড়ে গেছে আগের অভ্যাসের কথা। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললাম। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মন্টেগোমারি। মুখটা সাদা হয়ে গেছে ওর, বেঁকে গেছে ঠোঁট জোড়া। ভালো লাগছে না আমার, আস্তে আস্তে বলল সে। এরকম একটা ব্যাপার আগেও দেখেছি আমি, যেদিন দ্বীপে এলাম সেদিন। কি? আরেকটা মরা খরগোশ, কেউ মুচড়ে ভেঙে ফেলেছিল ওটার মাথা। কবে? আপনি যেদিন দ্বীপে এসেছিলেন সেদিন? হ্যাঁ, বাড়ির দেয়ালের বাইরে যেসব ঝোপঝাড় আছে ওখানে সন্ধ্যায় যখন বাইরে গিয়েছিলাম তখন পুরো মুচড়ে ফেলা হয়েছিল খরগোশটার মাথা। নিচু লম্বা একটা শীষ বাজালো মন্টেগোমারি। আরেকটা কথা, আপনাদের একটা কি বলি, জন্তুকে ঝর্ণার পানিতে মুখ ডুবিয়ে পানি খেতেও দেখেছি। মুখ ডুবিয়ে পানি খেয়েছে? হ্যাঁ, শুধু তাই না, ওই জন্তুটি আমাকে তাড়া করেছিল। মাংসাশী প্রাণীদের নিয়মই এটা, শিকার করার পর পানি খায় ওরা। আচ্ছা, ওই জন্তুটা দেখতে কিরকম ছিল? আবার দেখলে চিনতে পারবেন? বলতে বলতে 2 পা ফাঁক করে দাঁড়ালো মন্টেগোমারি।
এদিক ওদিক তাকালো। চারপাশের গাছগুলো আর ছায়া ছায়া অন্ধকারের উপর ঘুরে বেড়াচ্ছে ওর দৃষ্টি। বোধহয় খুঁজছে কেউ কোথাও ওত পেতে আছে কিনা। একটু পর বলল, রক্তের স্বাদ। হ্যাঁ, আবার দেখলে মনে হয় চিনতে পারবো ওটাকে, বললাম আমি। খুব জোরে পাথর ছুঁড়ে মেরেছিলাম ওটার মাথায়, কপালে কালশিটে থাকার কথা। কিন্তু তারপর আমাদেরকে প্রমাণ করতে হবে ওই জন্তুটাই এই খরগোশটাকে খুন করেছে। ইস, যদি জন্তুগুলোকে কোনোদিন ওই দ্বীপে না আনতাম। মৃত খরগোশটার দিকে বিভ্রান্তের মতো তাকিয়ে থেকে মনে মনে বোধহয় আফসোস করতে লাগলো মন্টেগোমারি। ওকে বিরক্ত না করে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু দূর হাঁটার পর এক জায়গায় দেখি লুকিয়ে রাখা হয়েছে খরগোশটার অভুক্ত দেহাবশেষ। ডাকলাম মন্টেগোমারিকে, এদিকে আসুন। এমন ভঙ্গিতে আমার দিকে তাকালো যে দেখে মনে হলো এইমাত্র যেন ঘুম থেকে জেগেছে সে। কিছুক্ষণ পর আমার কাছে এসে প্রায় ফিসফিস করে বলল, পশু মানবদের তো এই কাজ করার কথা না। ওদেরকে শেখানো হয়েছিল যেন কোনো প্রাণী মেরে না খায়। দুর্ঘটনাক্রমে কেউ যদি রক্তের স্বাদ নিয়েও থাকে। থেমে গেল সে। নিঃশব্দে কিছুক্ষণ হাঁটলাম আমরা। একসময় আপন মনে বলে উঠল মন্টেগোমারি, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। ক্ষণিক বিরতির পর আবার বলল, বোকামি করে ফেলেছি। আমার চাকরটাকে শিখিয়েছিলাম কিভাবে খরগোশের চামড়া ছিলে মাংস রান্না করতে হয়। পরে দেখি নিজের হাত চাটছে সে। ঘটনাটা কখনো মনেই পড়েনি আমার। যত তাড়াতাড়ি সম্ভব থামাতে হবে ব্যাপারটা। ডক্টর মরোকে বলতে হবে এখনই। ফেরার পথে আর একটা কথাও বলল না সে। ঘটনাটা শুনে মন্টেগোমারির চেয়েও বেশি গম্ভীর হয়ে গেলেন মরো। বলাই বাহুল্য, দুজনের চেহারাতে আতঙ্কের ছাপ স্পষ্ট। ব্যাপারটা লক্ষ্য করে আমিও আতঙ্কিত হয়ে পড়লাম কিছুটা। মরো বললেন, আমি নিশ্চিত ঘটনাটার জন্য চিতাবাঘ মানবী দায়ী, কিন্তু প্রমাণ করব কিভাবে? ইস মন্টেগোমারি, তোমার যে কেন মাংস খাওয়ার স্বাদ হয়েছিল বুঝি না। খুব বড় বোকামি হয়ে গেছে, স্বীকার করে নিল মন্টেগোমারি। কিন্তু এখন তো আর আফসোস করে লাভ নেই। তাছাড়া খাওয়ার আগে তো আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, তখন কিন্তু আপনি অনুমতি দিয়েছিলেন। খুঁজে বের করতে হবে ওকে, বললেন মরো। একটা বিহিত করতে হবে ওর, না জানি কি ঘটবে সামনে। আচ্ছা, মলিংকে যদি সঙ্গে নেই তাহলে লাভ হবে কোনো? জানি না, বলল মন্টেগোমারি। ওকে আজকাল কেমন অপরিচিত মনে হয় আমার। সেদিনই বিকেলে মরো, মন্টেগোমারি, মলিং আর আমি রওনা হলাম পশু মানবদের কুড়ে ঘরগুলোর উদ্দেশ্যে। মলিং বাদে আমাদের তিনজনের কাছেই আগ্নেয়াস্ত্র আছে। মলিংয়ের হাতে হালকা একটা কুড়াল, ওটা দিয়ে কাঠ কেটে লাকড়ি বানায় সে। আরেক হাতে তারের কুণ্ডলি। রাখালদের শিঙার মতো বিশাল একটা শিঙা ঝুলছে মরোর কাঁধে। সারা রাস্তায় একটা কথাও বললেন না তিনি। মুখটা গম্ভীর হয়ে আছে তার। সেখানে কেমন সাদা সাদা ছোপ। ভয়ঙ্কর একটা কিছুর আভাস পাচ্ছি যেন। গভীর আর সংকীর্ণ উপত্যকা পার হয়ে হাজির হলাম গরম পানির নদীটার সামনে। ওটা পার হওয়ার পর সামনে পড়ল আখের ঝোপে ভরা আঁকাবাঁকা পথটা। বেশ কিছু দূর এগোলাম, তারপর বদলে গেল মাটির ধরন। খেয়াল করলাম বিস্তৃত এলাকায় প্রায় পুরোটাই ঢেকে আছে হলুদ রঙের পাউডারের মতো পুরো এক জাতীয় পদার্থে, সম্ভবত সালফার। সামনে ঢালু হয়ে নেমে গেছে জমি। আগাছায় ভরা একদিকের কিনারা থেকে দেখা যাচ্ছে সমুদ্র। সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে পানিতে। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা সমতল একটা জায়গায় উপস্থিত হলাম কিছুক্ষণ পর। থামলাম সেখানেই। কাঁধ থেকে শিঙাটা নামিয়ে বাজালেন ডক্টর মরো। ভেঙে খান খান হয়ে গেল বিকেলের নিস্তব্ধতা। তার ফুসফুসের জোর দেখে অবাক না হয়ে পারলাম না। আওয়াজটা বাড়তে বাড়তে প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল পুরো উপত্যকায়। একসময় মনে হতে লাগলো কান ফেটে যাবে। শিঙাটা নামিয়ে জায়গা মতো ঝুলিয়ে রাখলেন মরো। একটা মাত্র শব্দ উচ্চারণ করলেন, আহ। বাঁশঝাড়ের ভেতর হুড়হুড়ি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। দূরের জঙ্গল থেকে ভেসে এলো কথাবার্তার নিচু কিন্তু স্পষ্ট আওয়াজ। তাকালাম সেদিকে। যে জলাভূমি ধরে পালিয়েছিলাম আগের দিন, সেটা দেখতে পেলাম। গন্ধকময় মাটির বিস্তৃত প্রান্তের 3 কি 4 দিক দিয়ে বলতে গেলে ছুটে আসতে লাগলো কিম্ভূত কিমাকার পশু মানবরা। দৃশ্যটা দেখে ভয়ে গা শিরশির করে উঠল আমার। গাছ বা নলখাগড়ার আড়াল থেকে বেরিয়ে আসছে একজনের পর একজন।
তারপর অনেকটা টলতে টলতে এগিয়ে আসছে তপ্ত মাটির ওপর দিয়ে। মরো আর মন্টেগোমারির দেখি কোনো বিকার নেই, ধীর স্থির শান্তভাবে দাঁড়িয়ে আছে দুজনেই। স্বীকার করতে দ্বিধা নেই, ওদের দুজনের আড়ালে গিয়ে দাঁড়ালাম আমি। অনেক কাছে এসে পড়েছে পশু মানবরা, দাসের মতো জড়সড় হয়ে একে একে দাঁড়াচ্ছে মরোর সামনে। সুর করে প্রার্থনা সঙ্গীত গাইছে কেউ কেউ। একজনের ছন্দ বা চরণের সঙ্গে আরেকজনের ছন্দ বা চরণের কোনো মিল নেই। মরর থেকে ৩০ গজের মতো দূরত্ব রেখে থেমে দাঁড়ালো সবাই। কনুই আর হাঁটুতে ভর দিয়ে অদ্ভুত কায়দায় বসে পড়ল মাটিতে। অভাবনীয় একটা দৃশ্য। হলদে মাটির বিস্তৃত একটা প্রান্তরে জ্বলন্ত নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছি আমরা ৩ শ্বেতাঙ্গ পুরুষ, সঙ্গে কালো মুখের এক চাকর। প্রায় বৃত্তাকারে আমাদের ঘিরে ধরেছে কিম্ভূত কতগুলো জন্তু। অবনত হয়ে আছে ওদের সবাই, অঙ্গভঙ্গি করছে অদ্ভুত কায়দায়। ৬২, ৬৩ গুনছেন মরো। বাকি ৪ জন গেল কোথায়? চিতাবাঘ মানবকে তো দেখতে পাচ্ছি না, বললাম আমি। শিঙাটা আবার বাজালেন মরো। আওয়াজ শুনে মাটিতে মুখ গুজে শুয়ে পড়ল পশু মানবরা। তারপর মোচড়াতে লাগলো শরীর। তখন দেখি বাঁশ জঙ্গলের ভেতর থেকে চুপিসারে বেরিয়ে এলো চিতাবাঘ মানব। পশু মানবদের কায়দায় বসে পড়ল মাটিতে, যোগ দেওয়ার চেষ্টা করল বাকিদের সঙ্গে। বানর মানব এলো সবার শেষে। মাটিতে মুখ গুজে পড়ে থাকা পশু মানবদের কেউ কেউ মুখ তুলে অগ্নিদৃষ্টিতে তাকালো ওর দিকে। থামো, উঁচু গলায় বললেন মরো। পূজা করা থামিয়ে উরুর উপর ভর দিয়ে বসল পশু মানবরা। আইন পাঠক কোথায়? ধূসর চুলের দানব মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল মরোকে। আইনগুলো বলো, আদেশ দিলেন মরো। শুরু হলো আরেক অদ্ভুত কাণ্ড। এপাশ ওপাশ দুলতে আরম্ভ করল হাঁটু গেড়ে বসে থাকা পশু মানবরা। খাবলা মেরে প্রথমে ডান, পরে বাম হাতের মুঠি ভরে তুলতে লাগলো আর ফেলতে লাগলো গন্ধকময় মাটি। একই সঙ্গে আবৃত্তি করতে লাগলো ওদের অদ্ভুত নিয়মগুলো। মাছ বা মাংস কিছুই খাওয়া যাবে না, সেটাই আইন। পশু মানবরা এ পর্যন্ত আসা মাত্র হাত তুললেন মরো। চিৎকার করে বললেন, থামো। নিস্তব্ধ হয়ে গেল চারদিক। কোনো কারণে আতঙ্কিত হয়ে আছে পশু মানবরা। কারণটা কি আমি না জানলেও ওরা জানে। ওদের অদ্ভুত চেহারাগুলোর দিকে তাকালাম। সবার চোখে মুখে সংকুচিত একটা ভাব আর গোপন একটা ভয় দেখে মনে হলো এখনো পশুই রয়ে গেছে সবাই, মনুষ্যত্বের ছিটে ফোটাও পায়নি আসলে। ওই আইনটা অমান্য করা হয়েছে, বললেন মরো। কেউ বাঁচতে পারবে না, বলল এক পশু মানব। অন্যরাও কথাটা উচ্চারণ করল কয়েকবার। কে? আবার চেঁচালেন মরো। কে ভেঙেছে আইনটা? জবাব নেই। সামনের ভয়ার্ত মুখগুলোর দিকে তাকালেন মরো। বাতাসে সপাং করে চালালেন হাতের চাবুক। হায়েনা, শুকর মানব আর চিতাবাঘ মানবের মুখ আরো শুকিয়ে গেল বলে মনে হলো আমার। কে করেছে কাজটা? বজ্রকণ্ঠে আবারও জানতে চাইলেন মরো। এবারও অপরাধ স্বীকার করল না কেউ। চিতাবাঘ মানবের চোখে চোখ রাখলেন মরো। এক দৃষ্টিতে এমনভাবে তাকিয়ে থাকলেন যে আমার মনে হলো জন্তুটার ভেতর থেকে টেনে প্রাণ বের করে নিয়ে আসছেন। আইন যে ভাঙে, চিতাবাঘ মানবের উপর থেকে চোখ সরিয়ে নিয়ে বলতে লাগলেন তিনি। কিন্তু তাকে কথা শেষ করতে দিল না পশু মানবের দল। সম্মিলিত কণ্ঠে বলে উঠল, তাকে নিয়ে যাওয়া হয় বেদনা নিবাসে। শুনেছ? চিতাবাঘ মানবের দিকে আবার তাকালেন মরো। প্রতিক্রিয়া হলো ভয়ানক। এতক্ষণ হাঁটু গেড়ে বসেছিল, এবার এক লাফে উঠে দাঁড়ালো জন্তুটা। চোখের পলকে ছুটে এলো ৩০ গজ। দু চোখ জ্বলছে ওর। কোঁচকানো দু ঠোঁটের আড়াল থেকে বেরিয়ে এসেছে সদন্ত। মরোকে ধরার জন্য লাফ দিল সে। দাঁড়িয়ে গেছে পশু মানবরা। রিভলভার বের করলাম আমি। চিতাবাঘ মানবের জোরালো ধাক্কায় ভারসাম্য হারিয়ে ফেলেছেন মরো, টলছেন এখন। চারপাশে শোনা যাচ্ছে তীক্ষ্ণ চিৎকার আর ভয়াবহ গর্জন। যে যেদিকে পারে ছুটে পালাচ্ছে। আমার কাছ দিয়েই দৌড় দিল চিতাবাঘ মানব। ওর পিছু নিল মলিং। হায়েনা, শুকর মানবের হলুদ চোখ দুটো দেখলাম জলজল করছে উত্তেজনায়। আমাকে আক্রমণ করবে কিনা ভাবছে বোধহয়। মরোর পিস্তলটা গর্জে উঠল হঠাৎ। আলোর একটা ঝলসানি দেখলাম ছুটে গেল পশু মানবদের দিকে। আগুনের ঝলক থেকে যত দ্রুত পারে সরার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গেল ওদের মধ্যে। ধাক্কা খেয়ে আমিও সরে এলাম খানিকটা। পর মুহূর্তে খেয়াল করলাম
নিজের অজান্তেই দৌড়াতে শুরু করেছি আমি। মিশে গেছি পশু মানবদের ভিড়ের মধ্যে। ধাওয়া করছি পলায়নরত চিতাবাঘ মানবকে। সবার সামনে মলিন। চিতাবাঘ মানবের থেকে খুব একটা বেশি পিছিয়ে নেই সে। ওর পেছনে নেকড়ে মানবী। জিভ বেরিয়ে গেছে ওর। তারপর কয়েকজন শূকর মানব আর 2 ষাঁড় মানব। ওদের পেছনে মরো। তার স্ট্র হ্যাটটা উড়ে গেছে, হাতে রিভলভার, লম্বা সাদা চুল বাতাসে উঠছে। শূকর মানব দৌড়াচ্ছে আমার পাশাপাশি, আমার সঙ্গে তাল বজায় রেখে। জলজলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে একটু পরপর চোরা দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে সে। বাঁশ জঙ্গলের ভেতর দিয়ে পথ করে নিয়ে যত জোরে পারে ছুটছে সে। ওর ধাক্কায় একদিকে কাত হয়ে যাচ্ছে বাঁশগুলো, আবার চলে যাওয়া মাত্র ফিরে আসছে আগের জায়গায়। অদ্ভুত এক ধরনের খটখট আওয়াজ হচ্ছে। জঙ্গলের ধারে পৌঁছানোর পর পায়ে চলা একটা পথ খুঁজে পেলাম। সিকি মাইল এগোনোর পর আরও ঘন হলো জঙ্গল। আমাদের গতি কমে গেল অনেক। তারপরেও এগিয়ে চললাম আমরা। ঘন হয়ে জন্মানো গাছের পাতা বারবার আঘাত করছে আমাদের মুখে। পাতার লতানো অংশ জড়িয়ে যাচ্ছে থুতনিতে, কিংবা আগাছে আটকে যাচ্ছে পা একটু পরপর। কাটা গাছের সঙ্গে ঘষা লেগে ছিঁড়ে যাচ্ছে কাপড় অথবা কেটে যাচ্ছে চামড়া। আমার কিছুটা সামনেই মরো। হাঁপাতে হাঁপাতে বললেন তিনি, 4 হাত পায়ে ভর দিয়ে পালিয়েছে শয়তানটা, কেউ বাঁচতে পারবে না বলে আমার দিকে তাকিয়ে হাসলো, অথবা বলা ভালো মুখ ব্যাদান করলো এক পশু মানব। দেখে মনে হচ্ছে অনেকদিন পর কাউকে ধাওয়া করতে পেরে যার পর নাই খুশি সে। কিছু বললাম না, এগিয়ে চললাম আমরা। জঙ্গল ছাড়িয়ে বিস্তীর্ণ একটা প্রান্তরে হাজির হলাম কিছুক্ষণ পর। দূরে কয়েকটা পাহাড়, আমাদের থেকে বেশ কিছুটা সামনে চিতাবাঘ মানব। 4 হাত পায়ে ভর দিয়ে দৌড়াচ্ছে সে। কিছুক্ষণ পরপর ঘাড় ঘুরিয়ে দেখছে আমাদেরকে আর ক্রুদ্ধ হুঙ্কার ছাড়ছে। শুনে খুশিতে গর্জন করে উঠল 2 নেকড়ে মানব। এখনো কাপড় পরে আছে চিতাবাঘ মানব। এত দূর থেকেও ওকে মানুষের মতোই মনে হচ্ছে, কিন্তু দেহের ভঙ্গি বিড়াল গোত্রীয় প্রাণীদের মতো। পরিশ্রমে 2 কাঁধ কিছুটা ঝুলে পড়েছে ওর। হলুদ ফুলওয়ালা কাঁটাযুক্ত একটা ঝোপের কাছে গিয়ে হাজির হলো সে। লাফিয়ে পার হলো ঝোপটা, তারপর লুকিয়ে পড়ল কোথাও। ওই ঝোপ থেকে তখনও অনেকখানি দূরে আছে মলিন। প্রথমে যে গতিতে দৌড়াচ্ছিলাম, এখন আর সেই গতি নেই আমাদের অনেকেরই। ধীরে ধীরে ছড়িয়ে পড়ছি আমরা। আগে এগুচ্ছিলাম কলাম করে, একজনের পেছনে আরেকজন, এখন পাশাপাশি, লম্বা একটা লাইনের মতো অনেকটা। হায়না শূকর মানব এখনো আছে আমার পাশে। দৌড়াতে দৌড়াতে বারবার দেখছে আমাকে, নাক মুখ কুচকে হাসছে। যে রাতে দ্বীপে এসেছিলাম, সে রাতে যে অন্তরীপ ধরে আমাকে ধাওয়া করেছিল চিতাবাঘ মানব, পাহাড়ের পাদদেশে পৌঁছানোর পর বুঝতে পারল সে ওই অন্তরীপের দিকে এগোচ্ছে। হঠাৎ দিক পাল্টালো সে, কিন্তু মন্টগোমারি ধরে ফেলল ওর চালাকি, পথ রোধ করে দাঁড়ালো। সুতরাং আগের পথ বেছে নিতে বাধ্য হলো জন্তুটা। টলতে টলতে এগুচ্ছি আমি, মাথা ঘুরছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি টের পাচ্ছি স্পষ্ট। মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই ভবলীলা সাঙ্গ হবে আমার, কিন্তু না দৌড়েও পারছি না। হায়না শূকরটা বারবার যে দৃষ্টিতে তাকাচ্ছে আমার দিকে, আমি যদি সবার থেকে পিছিয়ে পড়ি তাহলে আমাকে একা পেয়ে যে কোনো কিছুই করে ফেলতে পারে। কাজে বিকেলের কড়া রোদ আর আমার প্রচণ্ড ক্লান্তি অগ্রাহ্য করে এগিয়ে চললাম। শেষ পর্যন্ত একসময় অনেক কমে গেল আমাদের গতি, কারণ দ্বীপের এক কোনায় আটকা পড়ে গেছে চিতাবাঘ মানব। পালানোর রাস্তা নেই। এবার সবার আগে ডক্টর মরো, চাবুকটা তার হাতে। আমরা বাকিরা তার পেছনে আঁকাবাঁকা একটা লাইনের মতো চিৎকার করতে করতে এগোচ্ছি। ধীরে ধীরে ঘিরে ধরছি আমাদের শিকারকে। সামনে কতগুলো ঝোপ, ওগুলোর কোনোটার আড়ালে নিঃশব্দে ওত পেতে বসে আছে সে। ঝোপগুলোর দিকে আরও কিছুটা এগিয়েছি। এমন সময় চেঁচিয়ে আমাদেরকে সতর্ক করলেন মরু, সাবধান, আস্তে। ঝোপগুলোর থেকে কিছুটা দূরে একটা ঢালের ওপর দিয়ে এগোচ্ছি আমি। সৈকত ধরে হাঁটছেন মরো আর মন্টেগোমারি। ঝোপ জঙ্গলের ভেতর ঢুকে পড়লাম আমরা কিছুক্ষণের মধ্যেই। চিৎকার চেঁচামেচি থেমে গেছে আমাদের। সতর্ক হয়ে উঠেছি সবাই। ডান দিকে প্রায় 20 গজ দূর থেকে হঠাৎ কথা বলে উঠল বানর মানব। বেদনার বাড়িতে ফিরে যাবে সে, বেদনার বাড়িতে। সামনে কালচে সবুজের সমাহার, ছায়া ছায়া অন্ধকারের ভেতর দৃষ্টি চলে কি চলে না। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎই দেখে ফেললাম চিতাবাঘ মানবকে। আমার পা দুটো নিশ্চল হয়ে গেল আপনা থেকেই। জ্বলন্ত 2 সবুজ চোখ মেলে
একদৃষ্টিতে আমারই দিকে তাকিয়ে আছে সে। দেরি না করে আমার রিভলভারটা বের করলাম, জন্তুটার ভীত বিহ্বল দুচোখের মাঝখানে তাক করলাম, তারপর টেনে দিলাম ট্রিগার। উল্লাসে চেঁচিয়ে উঠল হায়না শূকর। এক দৌড়ে গিয়ে হাজির হলো চিতাবাঘ মানব যে ঝোপের আড়ালে লুকিয়েছিল সেখানে। তারপর রক্তপিপাসু দাঁতগুলো বসিয়ে দিল মৃত জন্তুটার ঘাড়ে। হৈ হৈ করতে করতে ছুটে যাচ্ছে অন্য পশু মানবরাও। একটু আগেও চারপাশ ছিল নিস্তব্ধ, আর এখন কোলাহলে কান পাতা দায়। মারবেন না প্রেন্ডিক, মারবেন না, আর্তনাদ করে উঠলেন মর। কিন্তু অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। মাথা নুইয়ে ঝোপের ভেতর ঢুকে গেলেন মর। চাবুকের হাতল দিয়ে বাড়ি দিয়ে তাড়ালেন হায়না শূকরকে। চিতাবাঘ মানবের শরীরটা তখনও কাঁপছে। রক্তলোলুপ পশু মানবরা ঘিরে ধরেছে ওকে। মর আর মন্টেগোমারি মিলে তাড়াচ্ছেন মাংসাশী প্রাণীগুলোকে। এমনকি ব্লিংকেও দেখলাম খুব উত্তেজিত হয়ে গেছে। পশু মানবদের কনুয়ের ধাক্কা খাচ্ছি বারবার। চারপাশে ওদের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে মৃত চিতাবাঘ মানবকে দেখার জন্য জায়গা করে নিতে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে ওরা। ভুল করে ফেলেছেন প্রেন্ডিক, আফসোস করে উঠলেন মর। ওকে জ্যান্ত ধরতে চেয়েছিলাম আমি। দুঃখিত বললাম বটে, কিন্তু আসলে একটু দুঃখ হচ্ছে না আমার। উত্তেজনায় মাথা ঠিক ছিল না। এত লম্বা একটা সময়ের পরিশ্রম আর উত্তেজনা হঠাৎ পেয়ে বসলো আমাকে। অসুস্থ বোধ করতে লাগলাম। ফিরে যাওয়ার তাগিদ অনুভব করলাম। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে লাগলাম চারপাশে জড়ো হওয়া পশু মানবদের। পথ করে নিলাম নিজের জন্য। ঢাল বেয়ে রওনা হলাম অন্তরূপের দিকে। মরর চিৎকার ভেসে এলো কানে। চিতাবাঘ মানবের মৃতদেহটা টেনে পানির কাছে নিয়ে যাওয়ার আদেশ দিচ্ছেন তিনি ষাঁড় মানবদের। একা হতে পেরে ভালোই লাগছে। ঘাড় ঘুরিয়ে তাকালাম একবার। পশু মানবদের কৌতূহলে ভাটা পড়েনি এখনো। ষাঁড় মানবরা সৈকতের দিকে টেনে নিয়ে যাচ্ছে মৃতদেহটা। লম্বা একটা দড়ির মতো পেছন পেছন যাচ্ছে ওরা। বাতাসে ঘ্রাণ নিচ্ছে আর চাপা কণ্ঠে গর্জে উঠছে একটু পরপর। অন্তরীপের কাছে পৌঁছানোর পর আরেকবার তাকালাম সৈকতের দিকে। সন্ধ্যার আকাশের পটভূমিতে ষাঁড় মানবদের কালো দেখাচ্ছে। ভারী সব টানতে টানতে সমুদ্রের দিকে যাচ্ছে ওরা এখনো। হঠাৎ একটা চিন্তা জাগলো মাথায়। অবর্ণনীয় উদ্দেশ্যহীন কি ঘটছে এই দ্বীপে ভাবলাম আবারও। বানর মানব, হায়না শূকর এবং আরও কিছু পশু মানব জড়ো হয়েছে সৈকতে। দাঁড়িয়ে আছে মর আর মন্টেগোমারির সঙ্গে। এখনো উত্তেজিত হয়ে আছে ওরা। মন্ত্রপাঠের মতো জোরে জোরে আওড়াচ্ছে দ্বীপের আইনগুলো। কিন্তু কেন যেন মনে হচ্ছে সবই আসলে বৃথা। চিতাবাঘ মানব একা খুন করেনি খরগোশটাকে। হায়না শূকরও ছিল ওই অপকর্মের সঙ্গে। অদ্ভুত এক উপলব্ধিতে ছেয়ে গেল মন। পশু মানবদের কুৎসিত চেহারা আর কিম্ভূত আকৃতি বাদ দিয়ে যদি বলি, মানবজাতির ক্ষুদ্র অথচ পূর্ণাঙ্গ একটা নমুনা দেখতে পাচ্ছি চোখের সামনে, তাহলে বোধহয় ভুল হবে না। পশু মানবদের আচরণে আছে মানব প্রবৃত্তির বহিঃপ্রকাশ, আর ওদের কাজে কর্মে আছে ডক্টর মর অর্থাৎ ভাগ্য কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার স্পষ্ট নমুনা। চিতাবাঘ মানবের ব্যাপারটা বিচ্ছিন্ন একটা ঘটনা মাত্র। পশু মানবদের ওপর করুণাই হলো আমার। মরর নিষ্ঠুরতার বাস্তব চিত্রটা আরও যেন জ্যান্ত হয়ে দেখা দিল চোখের সামনে। এই প্রথমবারের মতো উপলব্ধি করলাম কি প্রচণ্ড যন্ত্রণা আর দুর্ভোগ সহ্য করে পশু থেকে পশু মানব হয় জন্তুগুলো। একবার শুধু চিৎকার শুনেই পুরো শরীর শিউরে উঠেছিল আমার। আর যে জন্তুটাকে কাটাছেড়া করেছিলেন মর, সেটার না জানি কতখানি কষ্ট হয়েছিল। বনের পশু বনেই ভালো ছিল। নিজেদের প্রবৃত্তির বশীভূত হয়ে থাকলেও দোষের কিছু ছিল না তাতে। এখন ওরা বাধা পড়ে গেছে মনুষ্যত্বের শিকলে। সব সময় ভয়ে ভয়ে থাকে ওরা। ওই ভয় কখনো যায় না। যে আইনের মাথামুন্ডু কিছুই বোঝে না, সেই আইন মেনে চলবার চেষ্টা করে। কিন্তু কেন? বোধগম্য কোনো উদ্দেশ্য যদি থাকতো মরর, তবুও না হয় মেনে নেওয়া যেত। পুরো ব্যাপারটাই কি তাহলে প্রতিভাবান একজন বিজ্ঞানীর অদ্ভুত খেয়াল মাত্র? দেখতে দেখতে কেটে গেল আরও 6টা সপ্তাহ। ডক্টর মরর এই উদ্ভট গবেষণা নিয়ে আর বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। বরং এখন ব্যাপারটা মনে প্রাণে ঘৃণা করি আমি। সারাদিন একটাই চিন্তা ঘুরপাক খায় মাথায়, কবে এই দ্বীপ ছেড়ে ফিরে যেতে পারবো লোকালয়ে। ইংল্যান্ডে যাদেরকে ছেড়ে এসেছি তাদের কথা আজকাল স্বপ্ন বলে মনে হয়। মন্টেগোমারিকেও কেমন অচেনা লাগে। টের পাই ওর সঙ্গে আমার কেমন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। লোকজনের কাছ থেকে ওর দূরে দূরে থাকাটা
লুকিয়ে লুকিয়ে মদ খাওয়ার বদভ্যাস, পশুমানবদের প্রতি সহমর্মিতা, কোনো কিছুই ভালো লাগে না। ওদের কাছে এখনো নিয়মিত যায় সে, একা। ওর সঙ্গে আমি যাই না। পশুমানবদের কাছ থেকেও দূরে থাকি যতটা সম্ভব। দিনের বেশিরভাগ সময় কাটাই সৈকতে, জাহাজ দেখার আশায় তাকিয়ে থাকি দিগন্তের দিকে, কিন্তু কোনো জাহাজ আসে না। সময় কেটে যাচ্ছিল এভাবেই। মর্মান্তিক একটা ঘটনা ঘটল একদিন। আমার এই দ্বীপে আসার 7 কি 8 সপ্তাহ পরে একদিন সকাল 6টারও আগে ঘুম ভেঙে গেল আমার। জ্বালানি কাঠ নিয়ে বাড়িতে এসেছে 3 পশুমানব। সেই শব্দেই ভেঙেছে ঘুমটা। অলসভাবে শুয়ে বসে না থেকে নাস্তা সেরে নিলাম। তারপর বাড়ির বাইরে এসে খোলা একটা জায়গায় দাঁড়ালাম। একটা সিগারেট ধরিয়ে টানছি, একই সঙ্গে উপভোগ করছি সকালের তাজা বাতাস। ডক্টর মরও বেরিয়ে এলেন কিছুক্ষণ পর। সম্ভাষণ জানালেন আমাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আবার গিয়ে ঢুকলেন তার প্রাসাদে। তারপর সশব্দে ল্যাবরেটরির দরজাটা খুলে ঢুকে গেলেন ভেতরে। বিভীষিকাময় এই জায়গার উপর থেকে মন পুরোপুরি উঠে গেছে আমার। সুতরাং মরও কি করেন বা না করেন সে ব্যাপারে একটু আগ্রহ বোধ করি না। যে পুমাটাকে নিয়ে এখন গবেষণা করছেন তিনি, সেটার আর্তচিৎকার শুনেও আগের মতো আর খারাপ লাগে না। মরও ল্যাবরেটরিতে ঢোকার কিছুক্ষণের ভেতরেই তীক্ষ্ণ কণ্ঠে চেঁচাতে শুরু করল জন্তুটা। আমি দাঁড়িয়ে থাকলাম নির্বিকারের মতো। হঠাৎ কি যেন ঘটল। সংক্ষিপ্ত কিন্তু তীব্র একটা চিৎকার শুনতে পেলাম পেছনে। পতনের আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকালাম আমি এবং দেখলাম ভয়ঙ্কর কিছু একটা ছুটে আসছে আমার দিকে। ভয়ঙ্কর বললে বোধহয় কম বলা হয়। নারকীয় কিছু একটা, না মানুষ না জন্তু। বাদামি শরীরের পুরোটা জুড়ে লাল লাল কাটা দাগ। বেশিরভাগ ক্ষতই শুকায়নি, বরং আবার কেটে গেছে। ফোটায় ফোটায় বের হচ্ছে রক্ত। পাতাবিহীন দু চোখ জ্বলছে ধকধক করে। চোখের নিমেষে কাছে এসে পড়ল জিনিসটা। প্রচণ্ড একটা থাবা মারল আমাকে। একটা হাত তুলে ঠেকানোর চেষ্টা করলাম আঘাতটা। কোনোই ভেঙে গেল আমার। উপুড় হয়ে পড়ে গেলাম মাটিতে। শরীরের জায়গায় জায়গায় রক্তলাল ব্যান্ডেজ মোড়ানো দানবটা আমাকে ডিঙিয়ে চলে গেল আরেক দিকে। গড়াতে শুরু করলাম আমি। চলে এলাম সৈকতে। উঠে বসার চেষ্টা করছিলাম, হিতে বিপরীত হলো। মুখ থুবড়ে পড়ে গেলাম আবার। ভাঙা কনুইটা চাপা পড়ল শরীরের নিচে। হন্তদন্ত হয়ে ছুটে এলেন মর এমন সময়। কপাল কেটে গেছে তার, ফোটায় ফোটায় রক্ত পড়ছে। বিশাল সাদা মুখটা ভয়ঙ্কর দেখাচ্ছে আরো। এক হাতে রিভলভার। আমার দিকে একবার মাত্র তাকিয়েই পুমাটার পেছন পেছন ছুটতে শুরু করলেন আবার। ভালো হাতটাতে ভর দিয়ে উঠে বসলাম। সামনে বিস্তৃত সৈকত, সেটা ধরে লম্বা লম্বা পদক্ষেপে ছুটে পালাচ্ছে পুমাটা। ওটাকে ধরার জন্য মরও দৌড়াচ্ছেন যত জোরে সম্ভব। ঘাড় ঘুরিয়ে একবার তাকালো জন্তুটা, দেখল মরকে। তারপর গতি বাড়িয়ে দিল আরো। ঝোপ জঙ্গলের দিকে যাচ্ছে এখন। প্রতি কদমে আরো দূরে সরে যাচ্ছে মরর থেকে। ঝোপ জঙ্গলের কাছে পৌঁছে এক লাফে ভেতরে ঢুকে গেল সেটা। দৌড়াতে দৌড়াতেই গুলি করলেন মর, কিন্তু কিছুই হলো না পুমাটার। ঝোপগুলোর আড়ালে দৌড়ে হারিয়ে গেল সেটা। কিছুক্ষণ পর মরও গিয়ে হাজির হলেন ঝোপগুলোর কাছে। ঢুকে গেলেন ভেতরে। এরপর আর দেখা গেল না তাকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওইদিকে। কনুয়ের প্রচণ্ড ব্যথাটা টের পেলাম হঠাৎ। গোঙাতে গোঙাতে উঠে দাঁড়ালাম। টের পেলাম টলছে কিছুটা। হাতে রিভলভার নিয়ে মন্টেগোমারি হাজির হলো এতক্ষণে। আমার দিকে ভালো মতো না তাকিয়েই বলল, পুমাটা পালিয়েছে। শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, ভেঙে ফেলেছে। পেছন পেছন ধাওয়া করে গেছেন মরো। দেখেছেন নাকি ওদের দুজনকে? আমি কিছু বলছি না দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। কি ব্যাপার, কি হয়েছে আপনার? দুর্ভাগ্যক্রমে পড়ে গিয়েছিলাম পোমাটার সামনে। শিকলের মতো আমাকেও বোধহয় ভেঙে ফেলার ইচ্ছে হয়েছিল ওটার। থাবা খেয়েছি। আমার দিকে এগিয়ে এলো মন্টেগোমারি। ভাঙা হাতটা সাবধানে তুলে নিল নিজের হাতে। শার্টের হাতা তো দেখি রক্তে মাখামাখি হয়ে গেছে। সময় নিয়ে হাতাটা গুটিয়ে দিল সে। তারপর রিভলভারটা পকেটে রেখে করুণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। ধরাধরি করে নিয়ে গেল বাড়ির ভেতর আমার ঘরে। বলল, আপনার হাতটা ভেঙে গেছে। কি হয়েছিল বলুন তো? কিভাবে ঘটল দুর্ঘটনাটা? যা দেখেছি ভাঙা ভাঙা কথায় ব্যথায় হাঁপাতে হাঁপাতে বললাম। মন দিয়ে শুনল মন্টেগোমারি। সেই ফাঁকে দক্ষ হাতে দ্রুত ব্যান্ডেজ করে দিল আমার হাতটা।
বাড়তি এক টুকরো কাপড়ে বেঁধে মলিংয়ের মতো করে হাতটা ঝুলিয়ে দিল ঘাড়ের সঙ্গে। তারপর কিছুটা পিছিয়ে গিয়ে আমাকে দেখল এক নজর, বলল, কাজ হয়ে যাবে এবার? উত্তর দিলাম না, উত্তর জানিও না আসলে। কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবল, তারপর চলে গেল সে। একটু পর শুনলাম বাড়ির সবগুলো দরজা বন্ধ করে দিচ্ছে সে। ভাঙা হাতটা নিয়ে তেমন একটা চিন্তিত নই আমি। কেন যেন বারবার মনে হচ্ছে সামনে আরো ভয়াবহ কিছু ঘটবে। আমার হাত ভেঙে যাওয়াটা সেসবের সূচনা মাত্র। বসে পড়লাম ডেক চেয়ারটাতে। কিছুক্ষণ পর ফিরে এলো মন্টেগোমারি। মুখটা মলিন হয়ে গেছে বেচারার, ঝুলে পড়েছে নিচের ঠোঁট, নিচের মাড়ি দেখা যাচ্ছে স্পষ্ট। ডক্টর মরোর কোনো পাত্তা নেই, বলল সে। ঝোপ জঙ্গলের ওখানে খুঁজলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। আমার মনে হয় আমার সাহায্যের দরকার তার। অভিব্যক্তিহীন চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল সে। ফুমাটা খুব শক্তিশালী, টান মেরে দেয়াল থেকে শিকলের গোড়া ছুটিয়ে ফেলেছে জন্তুটা। জানালার কাছে এগিয়ে গেল সে, তারপর হেঁটে গিয়ে দাঁড়ালো দরজার সামনে, ঘুরল আমার দিকে। আমাকে যেতে হবে, পুমাটাকে একা সামলাতে পারবেন না মরো। একটা রিভলভার রেখে যাচ্ছি আপনার জন্য। কিছুক্ষণ ইতস্তত করল বেচারা, তারপর বলেই ফেলল, ভয় লাগছে আমার। রিভলভারটা ঠিক আছে কিনা একবার দেখে নিয়ে আমার হাতের কাছে টেবিলের উপর রাখল সে, তারপর চলে গেল। টের পেলাম ওর ভয়টা সংক্রমিত হয়েছে আমার মধ্যেও। যত সময় যাচ্ছে তত বেশি অস্থিরতা পেয়ে বসছে আমাকে। শেষ পর্যন্ত সহ্য করতে পারলাম না আর। মন্টেগোমারি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রিভলভারটা নিয়ে বেরিয়ে এলাম বাইরে। সকালটা নিথর নিষ্পন্দ, বাতাস পড়ে গেছে, সরসর শব্দ নেই। পালিশ করা কাচের মতো দেখাচ্ছে সমুদ্রটা, খাঁ খাঁ করছে আকাশ। সৈকত একেবারে নির্জন। চারপাশের এই সমাহিত ভাব আমার অস্থিরতা বাড়িয়ে দিল আরো। শীষ বাজানোর চেষ্টা করলাম, মরা একটা সুর বের হলো। গিয়ে দাঁড়ালাম বাড়ির এক কোনায়। যে ঝোপ জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়েছেন মরো, মন্টেগোমারিও গেছে পেছন পেছন। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সেদিকে। কখন ফিরবে ওরা? আদৌ ফিরবে কি? সৈকতে এখান থেকে অনেক দূরে একটা নড়াচড়া চোখে পড়ল হঠাৎ। ভালো মতো তাকিয়ে দেখি ধূসর এক পশুমানব হাজির হয়েছে কখন যেন। দৌড়ে পানির কাছে গেল জন্তুটা, তারপর জল কেলি শুরু করলো মনের আনন্দেই হয়তো। এক পা দুপা করে পিছিয়ে গেলাম আমি। বাড়ির সদর দরজার কাছে ঘেঁষে দাঁড়ালাম, তারপর আবার গিয়ে দাঁড়ালাম আগের জায়গায়। শুরু হলো বাড়ির সীমানা ঘেঁষে আমার পায়চারি, পাহারাদারদের মতো। অনেক দূর থেকে ভেসে আসা মন্টেগোমারির ডাক শুনতে পেলাম একবার, মরো, ডক্টর মরো। হাতের ব্যথা কিছুটা কমে এসেছে ইতিমধ্যে, কিন্তু কেমন একটা জর্জর ভাব আর প্রচণ্ড একটা তৃষ্ণা পেয়ে বসেছে আমাকে। সময় যত যাচ্ছে ছায়া তত ছোট হয়ে আসছে আমার। দূরের ওই পশু মানবটাও চলে গেল এক সময়। মরো আর মন্টেগোমারির জন্য চিন্তা আরো বাড়ল। ওরা কি সত্যিই ফিরবে না? কিছু একটা নিয়ে মারামারি করছে তিনটা সামুদ্রিক পাখি। তাকিয়ে তাকিয়ে ঘটনাটা দেখলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ শুনতে পেলাম গুলির আওয়াজ। বহুদূর থেকে এসেছে শব্দটা। অনেকক্ষণ কোনো শব্দ নেই, তারপর আবার গুলি করল কেউ। এবার তীব্র একটা আর্তনাদ শোনা গেল, আগের চেয়ে কাছে। এরপর সবকিছু চুপচাপ আবার। টের পেলাম আমার স্নায়ুর উপর চাপ বাড়ছে ক্রমাগত। আরেকবার গুলির শব্দ পেলাম। টলতে টলতে ছুটে গেলাম বাড়ির এক কোণার দিকে। বিধ্বস্ত মন্টেগোমারিকে দেখতে পেলাম সঙ্গে সঙ্গে। পরিশ্রমে মুখটা লাল হয়ে গেছে বেচারার, চুল এলোমেলো, প্যান্টের হাঁটুর কাছটা ছিঁড়ে গেছে, চেহারায় নগ্ন আতঙ্ক। পেছনে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মলিং। ওর চোয়ালে অদ্ভুত কতগুলো দাগ। মরো এসেছেন? জিজ্ঞেস করল মন্টেগোমারি। না, এক শব্দে জবাব দিলাম। হায়, এতক্ষণ হাঁপাচ্ছিল মন্টেগোমারি, কিন্তু এখন ওর কথা শুনে মনে হলো ফোঁপাচ্ছে যেন। ভেতরে চলুন, আমার হাত ধরল সে। ওরা সব পাগল হয়ে যাচ্ছে, মাথা ঠিক নেই একটারও। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না, কথা বলতে পারছি না ঠিক মতো। একটু দম নিয়ে নি, দাঁড়ান। আমার ব্র্যান্ডের বোতল কোথায়? খোঁড়াতে খোঁড়াতে বাড়ির ভেতর ঢুকলো মন্টেগোমারি। ওর পেছন পেছন গেলাম আমি। আমার ঘরে ঢুকে ডেক চেয়ারটাতে বসল সে।
দরজার বাইরে মাটিতে হাত পা ছড়িয়ে ধপাস করে বসে পড়ল মলিন। হাঁপাতে লাগলো কুকুরের মতো। মন্টগোমারির জন্য ব্র্যান্ডি আর পানি নিয়ে এলাম। শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে বেচারা, ধাতস্থ হচ্ছে আস্তে আস্তে। কয়েক মিনিট পর মুখ খুলল সে। বাইরে যাওয়ার পর কি ঘটেছে বলতে শুরু করল। ঝোপ জঙ্গলের কিনারায় পৌঁছে ডক্টর মরো আর পুমাটার ট্রাক খুঁজে পায় সে। দোমড়ানো মুচড়ানো পাতা বা ভাঙা ডাল, পুমাটার শরীর থেকে খসে পড়া ব্যান্ডেজ কিংবা পাতায় বা মাটিতে রক্তের ফোঁটা দেখে ওদেরকে অনুসরণ করছিল সে। ঝর্ণাটা ছাড়িয়ে পাথুরে মাটিতে হাজির হওয়ার পর কাজটা কঠিন হয়ে যায় ওর জন্য, কারণ চিহ্ন বলতে গেলে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। একসময় চিহ্ন পুরোপুরি হারিয়ে ফেলে সে। তখন মরণ নাম ধরে একটু পরপর ডাকতে ডাকতে উদ্দেশ্যহীনভাবে রওনা হয় পশ্চিম দিকে। কাছে কাট কাটছিল মলিন। মন্টগোমারির ডাক শুনতে পেয়ে হালকা একটা কুড়াল হাতে নিয়ে হাজির হয়। তারপর দুজনে মিলে ডাকতে শুরু করলো মরকে। ভয়ে জড়সড়ো হয়ে দুই পশুমানব হাজির হয় তখন। গাছপালার আড়াল থেকে উঁকি দিয়ে দেখতে থাকে ওদের দুজনকে। এই লুকোচুরি কেমন যেন অদ্ভুত ঠেকে মন্টগোমারির কাছে। দুই পশুমানবকে কাছে আসতে বলে সে, কিন্তু সামনে আসা তো দূরের কথা, মন্টগোমারির ডাক শুনে অপরাধীর মতো পালায় দুজন। ব্যাপারটা দেখে আশ্চর্য হয়ে যায় মন্টগোমারি। মরণ নাম ধরে ডাকাডাকি করা থামিয়ে দেয়। এদিক সেদিক আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে শেষে গিয়ে হাজির হয় পশুমানবদের কুড়ে ঘরগুলোতে। গিয়ে দেখে খাঁ খাঁ করছে পুরো উপত্যকা, কোথাও কেউ নেই। বিপদ টের পায় মন্টগোমারি। সতর্ক হয়ে ওঠে সে। মলিনকে নিয়ে ফিরতি পথ ধরে। হঠাৎ দুই শূকর মানবের সঙ্গে দেখা হয়ে যায় ওদের। দুজনের মুখেই রক্তের দাগ, দুজনই যারপন্নায় উত্তেজিত। মন্টগোমারিকে দেখা মাত্র ঝোপঝাড় ভেঙে ছুটে আসে ওরা, কিন্তু কাছে এসে থমকে দাঁড়ায়। ভয়ঙ্কর চেহারায় তাকিয়ে থাকে মন্টগোমারির দিকে। চাবুক হাতে নেয় মন্টগোমারি। জিনিসটা দেখা মাত্র ওর উপর লাফিয়ে পড়ে দুই শূকর মানব। এর আগে কোনো পশু মানব সাহস পায়নি কাজটা করার। দেরি না করে গুলি করে মন্টগোমারি, আর মনিবকে বাঁচানোর জন্য আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে মলিন। দুজন দুজনকে আঁকড়ে ধরে গড়াগড়ি খেতে থাকে। একসময় শূকর মানবের উপর চড়ে বসে মলিন, তারপর দাঁত বসিয়ে দেয় জন্তুটার গলায়। তখন বাধ্য হয়ে গুলি করে শূকর মানবকে মেরে ফেলে মন্টগোমারি। কিন্তু ততক্ষণে জেগে গেছে মলিনের পশু প্রবৃত্তি, তাই ফিরে আসতে চাইছিল না সে। বুঝিয়ে শুনিয়ে ওকে রাজি করায় মন্টগোমারি। তারপর দুজনে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে চাচ্ছিল আমার কাছে। ফেরার সময় কি যেন একটা দেখতে পেয়ে দৌড় দিয়ে একটা ঝোপের ভেতর ঢোকে মলিন। তারপর তাড়িয়ে বের করে আনে এক পশু মানবকে। জন্তুটার মুখে রক্ত, পায়ে ক্ষত, ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না। মন্টগোমারিদের সঙ্গে কিছু দূর আসে সে, তারপর হঠাৎ দৌড় দেয় সৈকতের দিকে। মেজাজ খারাপ ছিল মন্টগোমারির, তাই জন্তুটাকে ওভাবে পালাতে দেখে গুলি করে বসে। এসবের মানে কি? ওর লম্বা কাহিনী শেষ হলে জানতে চাইলাম। মাথা নাড়ল সে। বিষণ্ণ চেহারায় আবার হাত বাড়ালো ব্র্যান্ডের বোতলটার দিকে। যখন দেখলাম তৃতীয় পেগ হয়ে গেছে মন্টগোমারির, কিন্তু তারপরেও আরও গেলার ইচ্ছা আছে ওর, বাধা না দিয়ে পারলাম না। ইতিমধ্যেই নেশা ধরে গেছে ওর। ঢুলু ঢুলু একটা ভাব চলে এসেছে চোখে মুখে। বললাম, নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে ডক্টর মরোর, তা না হলে এতক্ষণে নিশ্চয়ই ফিরে আসতেন তিনি। কি হয়েছে সেটাই জানা উচিত আমাদের, প্রয়োজনে সাহায্য করা দরকার তাকে। এটা সেটা বলে পাশ কাটানোর চেষ্টা করলো মন্টগোমারি। আপত্তি জানালো কয়েকবার, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। হালকা কিছু খেয়ে নিয়ে আমরা তিনজনই বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। সবার সামনে মলিন। কাঁধ দুটো কিছুটা কুঁজো হয়ে আছে ওর। একটু পরপর নড়ে উঠছে অদ্ভুত কালো মাথাটা, কারণ একবার পথের এপাশে ওপাশে, পরের বার পথের উপর তাকাচ্ছে সে। অস্ত্র বলতে কিছু নেই ওর কাছে। শূকর মানবের সঙ্গে লড়াই করার সময় কুড়ালটা পড়ে গেছে, তুলে নেয়ার কথা মনে ছিল না বোধহয়। ধীর কদমে টলতে টলতে এগোচ্ছে মন্টগোমারি। একটা হাত প্যান্টের পকেটে, ঝুলে পড়েছে মাথাটা। ব্র্যান্ডি খেতে বাধা দিয়েছে বলে মুখটা গোমড়া হয়ে আছে ওর। বোধহয় আমার উপর রেগেও আছে কিছুটা। আমার বাঁ হাতটা ঝুলছে ব্যান্ডেজ থেকে, ডান হাতে রিভলভার। উত্তর পশ্চিম দিকে যাচ্ছি আমরা। গাছগাছালির ভেতর দিয়ে সরু একটা পথ চলে গেছে, সেটা খুঁজে পেতে সময় লাগলো না আমাদের। কিছু দূর এগোনোর পর হঠাৎ থেমে দাঁড়ালো মলিন। সতর্ক হয়ে উঠেছে সে। দেখেই বুঝতে পারছি আকস্মিক উত্তেজনায় শক্ত হয়ে গেছে ওর শরীর।
আরেকটু হলেই ওর উপর হুমড়ি খেয়ে পড়ত মন্টেগোমারি। থেমে দাঁড়ালাম আমরা দুজনও, কান খাড়া করলাম। ঘন গাছগাছালির আড়াল থেকে শোনা যাচ্ছে অনেকগুলো পায়ের আওয়াজ। নিচু কণ্ঠে কথা বলতে বলতে কারা যেন এগিয়ে আসছে এদিকেই। তিনি মারা গেছেন, ভারী কম্পিত কণ্ঠে বলল কেউ। না না, তিনি মারা যাননি, মারা যাননি, হড়বড় করে প্রতিবাদ করল আরেকজন। আমরা দেখেছি দেখেছি, একসঙ্গে বলে উঠল কয়েকজন। হ্যালো, হঠাৎ চেঁচিয়ে উঠল মন্টেগোমারি। বোকামি করে ফেলেছেন বলেই শক্ত করে চেপে ধরলাম আমার রিভলভারটা। কিছুক্ষণ সব চুপচাপ। আমাদের দিকে যারা এগিয়ে আসছিল থমকে গেছে তারা সবাই। তারপর বোধহয় একসঙ্গে ছুটে আসতে লাগলো। আশপাশে শুধু ডাল ভাঙা পাতা ঝরার আওয়াজ। মনে হচ্ছে জড়াজড়ি করে থাকা গাছগুলো চলতে শুরু করেছে যেন হঠাৎ করেই। মুহূর্তের মধ্যেই 8 ডজনের মতো চেহারা হাজির হলো চোখের সামনে। অদ্ভুত সব চেহারা, এক একটা চেহারায় ফুটে আছে এক এক রকম অভিব্যক্তি। ওদেরকে দেখা মাত্র গর্জে উঠল মৃং। সামনে দাঁড়ানো পশু মানবদের মধ্যে বানর মানবকে চিনতে পারলাম সবার আগে। ওর কণ্ঠটা অবশ্য পরিচিত মনে হয়েছিল আগেই। মন্টেগোমারির নৌকায় বাদামি চামড়ার কয়েকজন পশু মানব দেখেছিলাম, ওদের দুজনকেও দেখলাম দাঁড়িয়ে আছে। পশু মানবদের গ্রামের দ্বীপের আইন পড়ে শোনাচ্ছিল ধূসর চুলের যে উদ্ভট জন্তুটা, ওকেও দেখা গেল। একবার হেঁচকি তুলে নীরবতা ভাঙল মন্টেগোমারি। বলল, কে বলল কথাটা? কে বলল তিনি মারা গেছেন? অপরাধীর দৃষ্টিতে ধূসর চুলোর দিকে তাকালো বানর মানব। তিনি মারা গেছেন, নির্লিপ্ত কণ্ঠে বলল ধূসর চুলো। ওরা দেখেছে। আবার তাকালাম পশু মানবদের চেহারার দিকে। কথাটা যেন বিশ্বাসই করতে পারছে না কেউ। ওদের বোধহয় ধারণা ছিল ডক্টর মরো অমর, চিরন্তন। দেখে মনে হচ্ছে জটিল এক ধাঁধার মধ্যে পড়ে গেছে বেচারারা, এবং সেটার সমাধান করতে না পেরে ভয়ে লজ্জায় গুটিয়ে যাচ্ছে নিজেদের মধ্যেই। কোথায় তিনি? আবার জানতে চাইল মন্টেগোমারি। পেছনে, জবাব দিল ধূসর চুলো। এই দ্বীপে কি এখন কোনো আইন আছে? জিজ্ঞেস করল বানর মানব। তিনি আমাদেরকে যা যা বলেছিলেন সেভাবেই কি সব হবে? তিনি কি আসলেই মারা গেছেন? দ্বীপে আসলে কি কোনো আইন আছে? মন্টেগোমারির দিকে তাকিয়ে প্রশ্ন করল বাদামি চামড়ার এক পশু মানব। আপনার ওই চাবুকটা ছাড়া কি আর কোনো আইন আছে? তিনি মারা গেছেন, এবার আগের চেয়েও ধীর স্থিরভাবে অবিচল আস্থা নিয়ে বলল ধূসর চুলো। আমরা তিনজন আর পশু মানবদের দলটা দাঁড়িয়ে আছি মুখোমুখি, কিছু শোনার আশায়, কিছু জানার আশায়। একদল আরেক দলের দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। বোধহয় আমাদের চেয়ে পশু মানবদের আশাটা বেশি, তাই ওদের চেহারায় ব্যগ্রতাটাও বেশি। আমার দিকে তাকালো মন্টেগোমারি। ব্রেন্ডিক, তিনি সত্যি মারা গেছেন, কোনো সন্দেহ নেই। ওর মুখ থেকে অমন কথা শোনার পর পশু মানবদের প্রতিক্রিয়া কি হতে পারে কল্পনা করে নিয়ে শিউরে উঠলাম আমি। এতক্ষণ দাঁড়িয়েছিলাম মন্টেগোমারির পেছনে। সে কথাটা বলা মাত্র আমি গিয়ে দাঁড়ালাম ওর সামনে, পশু মানবদের মুখোমুখি। উচ্চ কণ্ঠে বললাম, আইন মান্যকারীরা, তিনি মারা যাননি, রূপ পাল্টেছেন মাত্র। তার আকার পাল্টে গেছে, দেহ পাল্টে গেছে। কিছুদিনের জন্য তোমরা তাকে দেখতে পাবে না। আগে তিনি ছিলেন তোমাদের সঙ্গে। তর্জনী দিয়ে ইশারা করলাম আকাশের দিকে। ওপরে আছেন, ওখান থেকেই তোমাদেরকে দেখবেন। তোমরা কে কি করো না করো সব জানতে পারবেন। তোমরা তাকে দেখতে পাবে না, কিন্তু তিনি ঠিকই তোমাদেরকে দেখতে পাবেন। সুতরাং দ্বীপে আগে যে আইন ছিল এখনও সেটাই আছে। তোমাদের কাজ হচ্ছে মেনে চলা, সেটাই করতে থাকো। আবার তাকালাম পশু মানবদের দিকে। ওদের মধ্যে আগের সেই ভয়টা ফিরে আসছে মনে হয়, কারণ আমাকে তাকাতে দেখে কয়েক পা পিছিয়ে গেল সবাই। তিনি মহান, তিনি ভালো বলে মুখ তুলে উপরের দিকে তাকালো বানর মানব। ঘন পাতার আড়াল থেকে রাতের আকাশে মরকে খুঁজল সম্ভবত। অন্য জিনিসটার কি হয়েছে জিজ্ঞেস করলাম। ওটার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, জবাব দিল ধূসর চুলো। চিৎকার করতে করতে পালিয়েছে ওটা, তারপর ফোঁপাতে ফোঁপাতে মরেছে। ভালো হয়েছে। শুনে মনে হলো পুমাটা মরেছে শুনে খুশির বদলে বিরক্তই হয়েছে মন্টেগোমারি। তিনি মারা গেছেন, মন্টেগোমারিকে উদ্দেশ্য করে আবারও বলল ধূসর চুলো। মন্টেগোমারির নেশা অনেকখানি কেটে গেছে ইতোমধ্যে, তাই মরো মারা গেছেন কথাটা স্বীকার করে নেওয়ার মানে কি বুঝতে পারছেন। ধীর স্থিরভাবে ধূসর চুলোর বক্তব্যের প্রতিবাদ করল সে। না, তিনি মারা যাননি, তিনি মরতে পারেন না।
আমি যেমন বেঁচে আছি তিনিও তেমন বেঁচে আছেন। আমি বললাম, তোমাদের মধ্যে কেউ কেউ আইন ভেঙেছ, যারা করেছ কাজটা তারা মরবে। এখন চলো, তার পুরনো শরীর কোথায় আছে দেখাও। ওই শরীরটা রেখে তিনি চলে গেছেন, কারণ ওই শরীরে আর তার দরকার নেই। চলুন। পথ দেখিয়ে আমাদের নিয়ে চলল ধূসর চুলো। সামনে 8 ডজন পশুমানব, পেছনে আমরা 3 জন। মাথার উপর জড়াজড়ি করে আছে গাছের ডাল আর পাতা, পায়ের নিচে লতানো গুল্ম আর শিকড়। খেয়াল করলাম উত্তর পশ্চিম দিকে যাচ্ছি। হঠাৎ একটা আর্তনাদ শুনতে পেয়ে চমকে উঠলাম সবাই। যেদিক থেকে এসেছে আওয়াজটা তাকালাম সেদিকে। কয়েক মুহূর্ত পরেই ঝোপঝাড় ভেঙে ছুটে বেরিয়ে এলো খর্বাকৃতির এক পশুমানব। ভয়ে আতঙ্কে কাঁপছে বেচারা। ওর পেছন পেছন ছুটে এলো দানবাকৃতির আরেক পশুমানব। রক্তে মাখামাখি হয়ে আছে পুরো চেহারা। এত জোরে দৌড়াচ্ছে জন্তুটা যে সামনে এতগুলো লোক দাঁড়িয়ে আছে দেখার পরও থামতে পারল না। হুড়মুড় করে সোজা এসে পড়ল আমাদের উপর। লাফ দিয়ে একপাশে সরে গেল ধূসর চুলো। ভয়ঙ্কর একটা গর্জন দিয়ে জন্তুটার উপর লাফিয়ে পড়ল মলিন, কিন্তু প্রচণ্ড এক থাবা খেয়ে ছিটকে পড়ল দূরে। গুলি করল মন্টগোমারি, কিন্তু দানবটার গায়ে লাগাতে পারল না। তারপর সম্ভবত আত্মরক্ষার তাগিদে নুইয়ে ফেলল মাথাটা। দৌড়ে পালানোর জন্য পাক খেয়ে ঘুরল। এবার গুলি করলাম আমি। লাগলো কিনা বুঝতে পারলাম না, কারণ আগের মতোই ছুটে আসতে লাগলো দানবটা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওটার মুখে গুলি করলাম এবার। বিকৃত চেহারাটা আরো বিকৃত হয়ে গেল মুহূর্তের মধ্যে। মুখের আদল বলে আর কিছু থাকলো না। তারপরও আমাকে ছাড়িয়ে খানিকটা এগিয়ে গেল জন্তুটা, জড়িয়ে ধরল মন্টগোমারিকে। ধরে রাখলো কয়েকটা মুহূর্ত, তারপর উপুড় হয়ে পড়ে গেল মাটিতে। মন্টগোমারি পড়ল ওর পাশে। ওকে আগের চেয়েও শক্ত করে আঁকড়ে ধরল জন্তুটা, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে। আমার সামনে এখন শুধু মলিং, মরা জন্তুটা আর ধরাশায়ী মন্টগোমারি। বাকিরা পালিয়েছে। ধীরে ধীরে উঠে বসল মন্টগোমারি। পাশে পড়ে থাকা মৃত পশু মানবটার দিকে তাকালো বিভ্রান্তের মতো। তারপর টলতে টলতে উঠে দাঁড়ালো। পেছনে পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরালাম। সতর্ক পদক্ষেপে একটু একটু করে এগিয়ে আসছে ধূসর চুলো। ওকে উদ্দেশ্য করে বললাম, দেখলে তো, যারা এই দ্বীপের আইন অমান্য করে তাদের পরিণতি কি হয়। মৃত দানবটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ধূসর চুলো, তারপর গম্ভীর গলায় বলল, আগুন ছোবল মারে ওদেরকে, মারা যায় ওরা। একজন দুজন করে বাকিরাও ফিরে এলো এক সময়। আইন অমান্য করার শাস্তি কি দেখার জন্য কিছুটা সময় দিলাম ওদেরকে। তারপর আবার চলতে শুরু করলাম সবাই। শেষ পর্যন্ত হাজির হলাম দ্বীপের একেবারে পশ্চিম প্রান্তে। পুমাটার মৃতদেহ খুঁজে পেতে সময় লাগলো না। গুলি লেগে কাঁধের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বেচারার। কে বা কারা যেন আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে মরা শরীরটা। খুবলে খুবলে মাংস তুলে নিয়ে গেছে অনেকখানি। যাকে খোঁজার জন্য এত কষ্ট করে এত দূর এসেছি, তাকে খুঁজে পেলাম আরো 20 গজ দূরে। দলিত মথিত একটা বাঁশঝাড়ের ভেতর উপুড় হয়ে পড়ে আছেন ডক্টর মরো। ধূসর চুলগুলোয় লেপ্টে আছে রক্ত, খুলি ফেটে গেছে বেচারার। গোড়া থেকে শিকল ছিঁড়ে ফেলে পালিয়েছিল পুমাটা, তাই শিকলের অনেকখানি রয়ে গিয়েছিল ওর থাবার সঙ্গে। থাবা দেওয়ার সময় হয়তো সেই শিকলই আঘাত করেছে মরোর মাথায়। তিনি যেখানে পড়ে আছেন সেই জায়গার মাটিও রক্তে ভেজা। তার রিভলভারটা খুঁজলাম, কিন্তু পেলাম না। ঠেলা দিয়ে তাকে চিৎ করল মন্টগোমারি। বিশাল দেহী মরোর শরীর খুবই ভারী, তাই মলিংসহ 7 পশুমানবের কাঁধে চড়ানো হলো তার মৃতদেহ। বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা। ফিরতি পথে জায়গায় জায়গায় থেমে বিশ্রাম দেয়া হলো সববাহী পশুমানবদের। বাড়িতে যখন পৌঁছলাম, রাত ঘনিয়েছে ততক্ষণে। মলিংসহ সব পশুমানব বিদায় নিল সদর দরজা থেকে। ভেতরে ঢুকলাম আমি আর মন্টগোমারি। সবগুলো দরজা ভালো মতো আটকে দিয়ে ধরাধরি করে মরোর মৃতদেহটা নিয়ে এলাম উঠানে। লতাপাতার একটা স্তূপের উপর শুইয়ে দিলাম সাবধানে। তারপর দুজনে গিয়ে ঢুকলাম মরোর গবেষণাগারে। জীবিত যা কিছু পেলাম নির্দয়ের মতো হত্যা করলাম সবগুলোকে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন এইচ.জি. ওয়েলসের উপন্যাস দ্য আইল্যান্ড অব ডক্টর মরো। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।